রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা নামটা শুনলেই কেমন যেন একটা নস্টালজিয়া কাজ করে, তাই না? আজ আমরা এই মাস্টারপিসটার একদম গভীরে যাব। ১০০রও বেশি বছর আগে লেখা, কিন্তু বিশ্বাস করুন, এর ভেতরের যে সোশ্যাল ক্রিটিক বা সামাজিক সমালোচনা, সেটা আজও রীতিমতো দায় কাটা দেয়। কিভাবে একটা নীরবে ঘটে যাওয়া বিদ্রোহ পুরো সমাজের অহংকারকে এক নিমেষে গুড়িয়ে দিয়েছিল, চলুন সেটাই আজ নতুন করে আবিষ্কার করি। তো আজকের আলোচনাকে আমরা মূলত কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব অনুপমের পরিচয় এবং তার পাত্রী খোঁজার গল্পটা। এরপর আসবে মামার লোভ আর সেই কুখ্যাত যৌতুক প্রথা। তারপর বিয়ের আসারে সেই চরম অপমান, গয়না মাপার অবাক করা পরীক্ষা, শম্ভুনাথ বাবুর সেই বিখ্যাত নীরব বিদ্রোহ, আর একদম শেষে অজানার প্রতি চিরন্তন একটা আকর্ষণের কথা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই আসা যাক আমাদের গল্পের তথাকথিত নায়ক অনুপমের কথায়, আর তার সেই পাত্রে খোঁজার পর্বে। আচ্ছা, ভাবুন তো ২৭ বছর বয়সী একজন যুবক নিজের সম্পর্কে বলছে, আজ আমার বয়স ২৭ মাত্র। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। শুনেই একটু হাসি পায়, তাই না? এই এক লাইনেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ধারালো ব্যঙ্গটা লুকিয়ে আছে। ২৭ বছর বয়স হয়ে গেছে, অথচ অনুপম মানসিকভাবে যেন আজও একটা ছোট্ট শিশু। মায়ের আঁচল আর মামার ছায়ায় বড় হতে হতে লোকটার নিজের বলতে কোনো ব্যক্তিত্বই আর তৈরি হয়নি। অনুপমের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? ছেলেটা MA পাস, মানে পড়াশোনা সে বেশ তুখোর, কিন্তু বাস্তব জীবনে জিরো। আক্ষরিক অর্থেই তার কোনো ক্ষমতা বা ডিসিশন মেকিং স্কিল নেই। পরিবারের সব ক্ষমতা ওই মামার হাতে। মামা যা বলবেন সেটাই বেদবাক্য। একজন উচ্চশিক্ষিত মানুষের এই যে মেরুদণ্ডহীনতা আর পরনির্ভরশীলতা, এটাই তাকে গল্পের সবচেয়ে করুণ আর বলতে গেলে একটু হাস্যকর চরিত্রে পরিণত করেছে। এবার আমরা যাব গল্পের সবচেয়ে ডার্ক আর প্রভাবশালী চরিত্রের দিকে, মামার লোভ আর সেই ভয়ঙ্কর যৌতুক প্রথা। অনুপমের বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে মামা যে শর্তগুলো দিয়েছিলেন, সেগুলো শুনলে আজও অবাক হতে হয়। মামার চাই এমন এক পরিবার যারা একসময় ধনী ছিল, কিন্তু এখন আর্থিকভাবে একদম পঙ্গু, অথচ সম্মান আছে। কেন জানেন? কারণ তাহলে এরা সাধ্যের বাইরে গিয়েও প্রচুর যৌতুক দেবে, আবার গরিব বলে সারা জীবন মুখ বুজে সব সহ্য করবে। মানে পাত্রীপক্ষকে দিনের পর দিন শোষণ করা যাবে, আর তারা টু শব্দটিও করতে পারবে না। বিয়েটাকে পুরোপুরি একটা লাভজনক ব্যবসায়িক ডিল বানিয়ে ফেলেছিলেন তিনি। আর এই পুরো বিয়ের প্রস্তুতিটা চলছিল ঠিক যেন একটা রুক্ষ নির্দয় ব্যবসায়িক চুক্তির মতো। সোনার গয়না কতটা হবে, ওজন কতটুকু হবে, সব একদম কড়াই গণ্ডায় হিসেব করা হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যার বিয়ে সেই অনুপম, কিন্তু এখানে জাস্ট একটা পুতুল, তার কোনো ভূমিকাই নেই। সে স্রেফ একজন নীরব দর্শক হয়ে মামার এই জঘন্য লেনদেনগুলো দেখে গেছে। এই লোভ আর ব্যবসার চূড়ান্ত পরিণতিটা দেখা গেল বিয়ের দিন রাতে। বিয়ের আসরে ঠিক এমন কী ঘটল যা পুরো হিসাবটাই উল্টে দিল? চলুন সেটাই দেখি। বিয়ের রাতের ঘটনাগুলো যদি আমরা পরপর সাজাই, ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ায়। বিয়ের লগ্ন যখন একদম দোরগোড়াই, ঠিক তখনই মামা কনের বাবা শম্ভুনাথ বাবুকে পাশের একটা ঘরে ডাকলেন। সেখানে চলল এক অবিশ্বাস্য অপমানজনক ঘটনা, গয়না যাচাই। এরপর শম্ভুনাথবাবু যা করলেন সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। তিনি অত্যন্ত শান্তভাবে সব বড়যাত্রীকে পেট পুড়ে খাওয়ালেন, আর তারপর নীরবে পুরো বিয়েটাই ক্যান্সেল করে দিলেন। তো চলুন এই অভাবনীয় ক্লাইম্যাক্সের পেছনের ঘটনাটা একটু খুঁটিয়ে দেখি। এই বিয়ে বাতিলের মূল কারণটাই ছিল সেই কুখ্যাত গয়না মাপার পরীক্ষা। ভাবা যায়, বিয়ের আসরে মামা রীতিমতো নিজের সাথে একজন স্যাকরা বা স্বর্ণকার নিয়ে হাজির। উদ্দেশ্য কি? কনের বাবা যে সাবেকি গয়নাগুলো দিচ্ছেন, সেগুলোতে কোনো খাদ মেশানো আছে কিনা বা ওজনে ফাঁকি দেওয়া হচ্ছে কিনা, সেটা বিয়ের আগেই মেপে কনফার্ম করা। একটু চিন্তা করে দেখুন, একজন বাবার কাছে এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে? নিজের মেয়ের বিয়ের আসরে তাকে আক্ষরিক অর্থেই চোর হিসেবে সন্দেহ করা হচ্ছে। বরের বাড়ির ওই লোভী প্রত্যাশা আর কনের বাড়ির বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ ছিল, সেটা ওই রাতেই পরিষ্কার হয়ে যায়। মামা তো ভেবেছিলেন একজন মেরুদণ্ডহীন, ভয়ে সিটিয়ে থাকা শ্বশুর পাবেন, কিন্তু পেলেন শম্ভুনাথ বাবুকে, যার আত্মমর্যাদা পাহাড়ের মতো অটল। মামা ভেবেছিলেন গয়নায় ভেজাল থাকবে, কিন্তু দেখলেন সব খাঁটি সাবেকি সোনা।
আর সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন শেষে, যে কনের কাছ থেকে তারা অন্ধ আনুগত্য আশা করেছিল, সেই কনে আর তার পরিবার এ মেরুদণ্ডহীন বরকে একেবারে চরমভাবে রিজেক্ট করে দিল। আর ঠিক এইখান থেকেই শুরু হয় শম্ভুনাথ বাবুর সেই ঐতিহাসিক নীরব বিদ্রোহের পর্ব। গল্পের এই জায়গাটা হলো আক্ষরিক অর্থেই একটা মাইক ড্রপ মোমেন্ট। শম্ভুনাথবাবু বিন্দুমাত্র চিৎকার চেঁচামেচি করলেন না, একদম শান্ত কিন্তু কঠিন গলায় জানিয়ে দিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, একথা যাহারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। ব্যাস, একটা কথাতেই তিনি বুঝিয়ে দিলেন যে তথাকথিত ওই সৎপাত্রের চেয়ে নিজের এবং মেয়ের সম্মান তার কাছে 1000 গুণে বেশি দামি। সেকালের সমাজে এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। বিয়ের আসর থেকে বরযাত্রীদের ভালোমন্দ খাইয়ে দাইয়ে সসম্মানে তাড়িয়ে দেবার এই ঘটনা ছিল আক্ষরিক অর্থে একটা বিশাল সামাজিক ভূমিকম্প। একজন বাবা শুধুমাত্র আত্মসম্মান রক্ষার খাতিরে বিয়ের দিন এমন একজন নিখুঁত বরকে ফিরিয়ে দিচ্ছেন, এটা পুরো যৌতুক প্রথা আর পুরুষতান্ত্রিক অহংকারের মুখে সোজোর একটা চর কষানোর মতোই ব্যাপার ছিল। বিয়ে তো ভেঙে গেল, কিন্তু এরপর আসে গল্পের সেই মনস্তাত্ত্বিক দিকটা, অজানার প্রতি এক চিরন্তন আকর্ষণ। যে মেয়েটাকে অনুপম কোনোদিন সামনাসামনি দেখেইনি, যার শুধু একটা ছবি দেখেছিল আর স্টেশনে যার গলা শুনেছিল, সেই কল্যাণী কিন্তু অনুপমের জীবনের একমাত্র ধ্রুবতারা হয়ে দাঁড়াল। কল্যাণী তার কাছে হয়ে রইল এক অধরা, অপরিচিতা নারী। এই না পাওয়া আর নিজের মেরুদণ্ডহীনতার যে অপরাধবোধ, এটাই অনুপমকে বাকি জীবন তাড়িয়ে বেরিয়েছে। সে হাড়ে হাড়ে টের পেয়েছে আসলে কি অমূল্য রত্ন সে হারিয়েছে। আর কল্যাণীর কি হল? গল্পের সবচেয়ে এম্পাওয়ারিং বা শক্তিশালী মেসেজটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। কল্যাণী নিজে থেকে সিদ্ধান্ত নেয় যে সে আর বিয়েই করবে না। সে সমাজের এই মেয়ে দেখানো, গয়না মাপার অপমানজনক প্রথার মধ্যে ঢুকতেই সরাসরি অস্বীকার করে। সে বেছে নেয় নিজের স্বাধীন সত্তা আর আত্মমর্যাদার পথ। আজ থেকে 1 শতাব্দী আগে লেখা একটা গল্পে এমন একটা স্ট্রং ফেমিনিস্ট স্ট্যান্ড ভাবলে রীতিমতো অবাক হতে হয়। আমাদের আজকের এই আলোচনা শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। আজ থেকে 100 বর্ষ আগে কল্যাণী আর শম্ভুনাথ বাবু যৌতুক প্রথা আর বিয়ে নামক এই ব্যবসার বিরুদ্ধে যে বিদ্রোহটা করেছিলেন, আমাদের আধুনিক সমাজ কি আজও সত্যিই সেই শৃঙ্খল ভাঙতে পেরেছে? নাকি মামাদের সেই লোভী মানসিকতা আজও সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্য কোনো আধুনিক মোড়কে টিকে আছে? একটু ভেবে দেখবেন তো। আশা করছি আজকের এই আয়োজন রবীন্দ্রনাথের এই কালজয়ী মাস্টারপিসটিকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে।